সংবাদের শিরোনামে উঠে আসছে শিশু নির্যাতনের ঘটনা এবং আবারও সেই ধরনের ঘটনা ঘটেছে। বলা হয়ে থাকে, একটি প্রবাদ খুব প্রচলিত আছে বাংলায়, লঘু পাপে গুরুদণ্ড, এবং এই প্রবাদেরই যেন পরিষ্কার ছবি প্রতিফলন নজরে আসলো মহেশতলায়। সেখানে মোবাইল চুরির অপরাধে এক নাবালককে রীতিমতো উল্টো করে ঝুলিয়ে তাকে রীতিমতো কারেন্ট দেওয়া হয় এবং কারখানায় উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয় ওই নাবালককে। এই চাঞ্চল্যকর ঘটনার রীতিমতো আবারও সংবাদের শিরোনামে উঠে এসেছে। ফোন চুরির অভিযোগ উঠছে ওই নাবালকের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই হারহিম করা ভিডিও এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের মধ্যে বিক্ষোভ নজরে আসছে মহেশতলার এই ঘটনা। এই নাবালক ইসলামপুরের বাসিন্দা এবং সেখানে রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা এবং স্থানীয়দের তরফ থেকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এখনো পর্যন্ত সেই নাবালকের খোঁজ মেলেনি, অর্থাৎ নিখোঁজ রয়েছে সেই নাবালক, এবং সব মিলিয়ে সার্বিক কি পরিস্থিতি আমরা জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব নস্কর। রাজীব, যেমনটা জানা যাচ্ছে মহেশতলায় এই ধরনের ঘটনা ঘটেছে এবং এর আগেও আমরা শিশু নির্যাতনের ঘটনা দেখেছি এবং এবারে একেবারে যেমনটা আমি বললাম লঘু পাপে গুরুদণ্ড। এখনো পর্যন্ত কোনো ধরনের খোঁজ কি পাওয়া গিয়েছে ওই শিশুর? দেখো, রবীন্দ্রনগর থানার পুলিশের একটি টিম ইসলামপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। শুক্রবার অর্থাৎ ঘটনার দিন কারখানায় ধৃত দুজন ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিল বলেই জানাচ্ছে পুলিশ। কারখানার মালিক সায়েন্সা সহ বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ইতিমধ্যেই। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে নিখোঁজ নাবালকের দাদাকে জিজ্ঞাসা করে যে ধৃত দুজনই ঘটনাস্থলে উপস্থিত ছিল, কিন্তু ধৃত দুজনের বয়ানের অসঙ্গতি দেখা দিচ্ছে। বারবার বয়ান জন্য কিন্তু যে বাকি দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, সেই দুজনকে কিন্তু আজকে আলিপুর কোর্টে পাঠানো হয়েছে। তাদেরকে 14 দিনের যে নিজেদের হেফাজতে চেয়েছে, যাতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে আরো কিছু তথ্য জানা যায়। এরপরে কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা কিন্তু নৃশংসনীয়। যে ব্যক্তি নাবালক ইসলামপুরের বাসিন্দা, তার দুই ভাই কিন্তু কাজের উদ্দেশ্যে কিন্তু এখানে কলকাতায় এই জায়গায় রবীন্দ্রনগর থানা এলাকায় কিন্তু এসেছিল। হঠাৎ যেটা ঘটনা সত্যবাদ, মোবাইল চুরিকে কেন্দ্র করে কিন্তু বাচ্চাদেরকে মোবাইল চুরি করেছে বলে কিন্তু অভিযোগ ওঠে। তখনই কিন্তু যে মালিক রয়েছে সায়েন্সা, যে কারখানা মালিক, সে কিন্তু প্রথমে তাকে মারধর করে, এমনকি হাত পা উল্টো করে বেঁধে মাথা নিচুর দিকে ঝুলিয়ে দিয়ে কিন্তু ভেতরেও মারধর করে। এমনকি তারপরে কিন্তু ইলেকট্রিক শক হয়। তারপরে কিন্তু ধৃত এই যে নাবালক কিন্তু নাবালককে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নিখোঁজ রয়েছে। পরিবারের লোক কিন্তু ইতিমধ্যে কিন্তু ইসলামপুর থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছে, এমনকি রবীন্দ্রনাথ থানা কিন্তু অভিযোগ দায়ের। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, এত ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু যে নাবালক যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাটির খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যে ভিতর যারা মূলত মেন আসামি সায়েন্সা, যে কারখানার যে মালিক, তাকেও কিন্তু এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। বেশ, ধন্যবাদ রাজীব। অর্থাৎ যেই বিষয়টি এখনো পর্যন্ত জানা গেল, এখনো পর্যন্ত যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বয়ানে কোনো একটা জায়গায় গিয়ে অসঙ্গতি নজরে এসছে এবং এই শিশুর এখনো পর্যন্ত অর্থাৎ নাবালকের এখনো পর্যন্ত কোনো ধরনের খোঁজ মেলেনি। এবং এখান থেকে একাধিক প্রশ্ন উঠছে যে ওই কারখানায় কি আরও নাবালকরা কাজ করে, এবং যদি কাজ করে থাকে সেক্ষেত্রে প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে নাবালকদের দিয়ে কাজ করানো হচ্ছে। একে তো এই নির্মম গা শিউড়ে ওঠার মতন ঘটনা, হারহিম করা ঘটনা, আর এই মুহূর্তে নির্মম অত্যাচারের যে ছবি আমরা দেখেছি এবং তারই প্রতিবাদে রীতিমতো মোবাইল চোর সন্দেহে যে নির্মম অত্যাচার করা হয়েছে এবং তারপর যে ঘটনাগুলো ঘটেছে তারই প্রতিবাদে রীতিমতো আমরা দেখেছি ইসলামপুরে বিক্ষোভ এবং টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে নাবালক, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা এবং সেক্ষেত্রে তারা রীতিমতো পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন যে এখনো পর্যন্ত যে পথে তদন্ত এগোনোর কথা সেদিকে তদন্ত এগোচ্ছে না। অর্থাৎ তাদের মধ্যেও একাধিক প্রশ্ন রয়েছে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা এবং পরিবারের সদস্যরাও রীতিমতো ভেঙে পড়েছেন। এই ধরনের ঘটনা, অর্থাৎ যেরকম অত্যাচারের ঘটনা, যে ভিডিও ভাইরাল হয়েছে তা রীতিমতো হারহিম করা, তা একাধিক প্রশ্ন তুলছে যে কেন একজন নাবালককে এভাবে কাজ করতে হবে কারখানায়। এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি নন্দদুলাল সরকার। নন্দদুলাল, যে বিষয় আমরা দেখলাম অনেকগুলো প্রশ্ন উঠছে। একদিকে 14 বছরের এক নাবালক, তাকে কাজ কেন করতে হবে, এবং এই মুহূর্তে আমরা জানি যে ইসলামপুরেও প্রতিবাদের ঝড় উঠেছে, রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি জানতে চাইবো তোমার থেকে। দেখো শাহানা, তোমাকে বলে রাখি প্রথমে যে
3 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত পরিবারের লোকেরা যেটা দাবি করছেন, এখনো পর্যন্ত সেই যে নাবালককে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। সে কোথায় গেল, তাকে যদি মেরে ফেলা হয় তার বডি কোথায় গেল, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে এলাকাবাসী থেকে শুরু করে তার পরিবারের লোকেরা। যেটা ঘটনা যে সকালবেলার থেকে কিন্তু এরই প্রতিবাদে যে এই ইসলামপুরে ছঘরা যে এলাকা, সে এলাকার মধ্যে কিন্তু তারা কিন্তু রাস্তা অবরোধ করে সেখানে টায়ার জ্বালিয়ে সেখানে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। এবং এই ঘটনা জানার পরেই কিন্তু সেখানে ইসলামপুর থানা বিশাল পুলিশ বাহিনী যান। তারা কিন্তু আশ্বস্ত করার পর সেই অবরোধ উঠিয়ে নেন। কিন্তু অবরোধ উঠিয়ে নিলেও তারা কিন্তু একটা কথা জানিয়েছেন যে তাদের ছেলে কাজ করতে গিয়েছিল, কাজ করতে গিয়ে এলাকারই একজন ব্যক্তি নিয়ে গিয়েছিল। সেই ব্যক্তি নিয়ে যাওয়ার পরে কিন্তু তাকে কিন্তু নির্মমভাবে তাকে কিন্তু শাস্তি দেওয়া হয়েছে মোবাইল চুরির অপরাধে। কেনই বা এ ধরনের শাস্তি দেওয়া হয়েছে, এই নিয়েও প্রশ্ন তুলেছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এত ছোট বয়সে ছেলেরা কেন বাইরে কাজ করতে যাবে? প্রশ্ন হচ্ছে এলাকায়, এখানে এইসব এলাকায় হচ্ছে দুস্থ পরিবারের এলাকায় এবং এখানে কাজ নেই বলে যার জন্য তারা কিন্তু ভিন রাজ্যে বা ভিন জায়গায় কিন্তু কাজ করতে যায়। জেলা থেকে বাইরে কিন্তু অন্য জেলায় সেখানে কিন্তু কাজ করতে যায়। দারিদ্রতার জন্য কিন্তু পেটে রোজগারের জন্য তারা কিন্তু কাজ করতে যায়, এমনটা কিন্তু পরিবারের লোকেরা জানিয়েছেন। কিন্তু প্রশ্ন, এতদিন হয়ে যাওয়ার ফলে পুলিশ কেন এখনো পর্যন্ত সেই যে নাবালককে উদ্ধার করতে পারলো না, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন নাবালকের সেই মা এবং বাবা এবং প্রতিবেশীরা। কেন এখনো পর্যন্ত? ইতিমধ্যেই কিন্তু সেখানে কলকাতা থেকে কিন্তু সে পুলিশ কিন্তু এখানে তার বাড়িতে এসছে এবং তাদেরকে রীতিমতো আশ্বস্ত করে গিয়েছেন যে খুব শীঘ্রই তাদের ছেলেকে কিন্তু ফিরিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু আশ্বস্ত করে গিয়েছে। সব মিলিয়ে পুলিশের যে ভূমিকা, সে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। ইসলামপুর থানাতে কিন্তু একটা মিসিং ডায়েরি করা হয়েছে, কলকাতাতে গিয়েও একটা ডায়েরি করা হয়েছে। তাহলে পুলিশ কেন এখনো পর্যন্ত তাকে উদ্ধার করতে পারলো না? পাশাপাশি হচ্ছে যে এই ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত, সেই অভিযুক্তকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না কেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন দেয়। সব মিলিয়ে যে এখনো পর্যন্ত যে এই যে অভিযুক্ত, মূল অভিযুক্ত, সেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারলো না। একদিকে হচ্ছে সেই নাবালক কোথায় গেল, সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। চারিদিকে সব এই ঘটনাকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে এলাকাবাসী থেকে এবং পরিবারের লোকেরা। সব মিলিয়ে এলাকায় কিন্তু একটা উত্তেজনার, একটা চরম উত্তেজনার জায়গায় কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, নতুন করে কোনো কিছু যাতে অঘটন না ঘটে সে নিয়েও কিন্তু সচেতন রয়েছে পুলিশ। তো পরিবারের লোকেদের কিন্তু একটাই দাবি যে তাদের ঘরের ছেলে তাদের বাড়িতে ফিরে দেওয়া হোক, এমনটা কিন্তু আর্জি জানিয়েছেন। বেশ, নন্দদুলাল একটু সঙ্গে থাকো। এবং যেমনটা জানাচ্ছিলাম যে স্থানীয় মহলে রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে এবং তারা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদে নেমেছেন, তারা টায়ার জ্বালিয়ে তাদের প্রতিবাদ। এবং এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের বিরুদ্ধেও রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। কি বলছেন স্থানীয়রা, দেখাবো আপনাদের। আসতেছে, আর যদি না আসে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে, তো আমি মানে আছি এখানে। ওই জন্য হাসমিবাবুর উপরে বিচারটা ছাড়ে দিয়ে আমরা এটা আন্দোলনটা। খবর তো কিছুই না, মেন আসামি এদিকে এসে ঘুরে বেড়াচ্ছে। হাসমিবাবুর নাম্বারে আমরা মেন আসামির ছবি দিয়েছি, ইনকোয়ারি হয়েছে কি হয়নি এখনো কোনো খবর নাই। নিখোঁজ যে বাচ্চাটা আছে, মারধর করা হয়েছে যে বাচ্চাটাকে, ওই বাচ্চাটার কোনো খবর হচ্ছে না। আসামি আজ থেকে 3-4 দিন থেকে ঘোরাঘুরি করছে, আসামির খবর নাই, পুলিশ কিছু করছে না। আজকে রাস্তা জাম করার কারণ যে পুলিশ আসামির পক্ষে অ্যাকশন লোক। আর যেই আমাদের বাচ্চাটা মরে গেছে না বাঁচে আছে, তার দেহটা দেওয়া যায়। দিন হয়ে গেল কিন্তু বাচ্চাটার কোনো খবর আজ অবধি পাওয়া যাচ্ছে না। এই যে আমরা এফআইআর করেছি পুলিশ ফাঁড়িতে, তাছাড়াও ওখানকার কথা বলছিল ওখানেও করা হয়েছে, শাসন এখনো করছে কি? আমরা না বডিটা পাচ্ছি না বাচ্চাটাকে পাচ্ছি। উপরওয়ালা বা ভগবান আল্লাহ না করুক যে ছেলেটা কিছু একটা হয়ে যাক, কারণ কেউ এখনো সঠিক খবরটা পায়নি যে বাচ্চাটা আছে না নেই। কিন্তু যদিও আছে বা নেই, তাহলে আমরা সেটা পাচ্ছি না কেন? প্রশাসন করছে কি? আজ থেকে 3 দিন হয়ে গেল ভিডিওটা পাওয়ার, এফআইআর করা হয়ে গেল, কলকাতায়ও করা হলো, এখনো আসামিগুলো ঘুরে বেড়াচ্ছে, চারদিকে ঘুরছে, খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন করছে কি? প্রশাসন আমাদের সেই সম্পর্কে কোনো রকম তথ্য দিচ্ছে না, আশ্বাস দিচ্ছে না। হোয়াই? উপযুক্ত একটা জাস্টিস বিচার দেওয়ার ব্যবস্থা করুন। তখন পর্যন্ত এখানে আইসি সাহেব বা ওর থেকে বড় উচ্চ অধিকারী যারা আছেন, যারা যতক্ষণ পর্যন্ত এখানে না আসছেন, আমাদের আশ্বাস না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের চলতে থাকবে।
অর্থাৎ রীতিমতো প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছেন প্রশ্ন, তারা প্রশ্ন তুলছেন। এফআইআর করা হয়ে গেছে ঘটনার পর, তিনটে দিন অতিক্রান্ত, কোথায় গেল নাবালক এখনো পর্যন্ত কেন খোঁজ পাওয়া যাচ্ছে না, এই প্রশ্ন স্থানীয়দের। আর এই পরিস্থিতিতে নাবালকের পরিবারের সদস্যরা, তার মা বাবা, তারা কি বলছেন শোনাবো আপনাদের। আজকে কেন আমার বাচ্চারা ইনসাফ কেন হয়নি? আজকে 8 দিন হয়ে গেল, কেন ইনসাফ হয়নি আমার বাচ্চারা? এত আমাকে বিচার লাগে, না হলে আমাকে আসামিকে এখানে লাগে না, আমার ছেলেকে লাগে। আপনার ছেলে কি আছে? আমার ছেলে কোথায় আছে কোথায় নাই বলতে পারছি না। আমার ছেলে মারা দিয়েছে না, কি করছে, কেন মিলছে না, কেন বলছে না আসামি, কেন আসামিকে ধরতে পারছেন না? আসামি কাছ থেকে আসামি তো নিকা রাখছে, আসামি তো নুকা রাখিয়ে, আসামি তো নুকাছে, আসামি ধরবা হবে। আসামিকে ধরতে পারেনি পুলিশ এখনো? নি ধরে নি গরিব দে মোর ইনসাফ হবে নি বাপ, মোর ইনসাফ হবে নি। মোর দাবি, মোর ছক লাগে, মোর ছড়াক লাগবে, মোর ছক লাগবে। ইনসাফ কেন নি হচ্ছে? ইনসাফ কেন? জি ঘান্ডার মধ্যে ইনসাফ লাগে। একদিকে যেমন স্থানীয়রা ক্ষুব্ধ, পাশাপাশি পরিবারের প্রতিক্রিয়া শোনালাম, এবং এ বিষয়ে পুলিশের তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, তারা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে পিসি রিমান্ড নেওয়া হয়েছে, তদন্ত চলছে। মূল অভিযুক্ত কেন অ্যারেস্ট হলো না স্যার এখন? এটা আমাদের পরিবারের হাহাকার দেখতে পেলেন নিশ্চয়ই। আমি আরো একবার যাব নন্দদুলালের কাছে। নন্দদুলাল, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই শোরগোল পড়েছে, সংবাদের শিরোনামে তো এই ঘটনা উঠে এসেছেই। তার পাশাপাশি একটা জিনিস জানতে চাইবো, তুমি কিছুক্ষণ আগেই বললে আর্থসামাজিক পরিস্থিতির বিষয়টা উল্লেখ করেছিলে, এরকম কি শুধু একজন নাবালকের খবর আমরা পেলাম? এরকম কি বহু নাবালকে ভিন জেলায় যায় ওই এলাকা থেকে? দেখো, প্রথমে বলে রাখি, এই ভিন জেলাতে কাজকর্মের জন্য কিন্তু উত্তর দিনাজপুর জেলা, গোটা জেলা জুড়ে কিন্তু ভিন রাজ্যের শ্রমিকরা কিন্তু পাড়ি দিচ্ছে কাজের জন্য। এটা বহুদিন থেকে কিন্তু এটা হয়ে আসছে, এবং কাজ নেই বলে, এই রাজ্যে কাজ নেই বলে তারা কিন্তু ভিন রাজ্যে কিন্তু পাড়ি দেয়। এমনটা কিন্তু কেউ বাইরে গিয়ে শ্রমিকের কাজ করছে, কেউ বিভিন্ন রকমের কিন্তু কাজ করছে। এই রাজ্যে যেহেতু কাজ নেই, এমনটা কিন্তু তারা জানিয়েছে। সে তেমনভাবে কিন্তু ওই এলাকাতেও কিন্তু অনেক ইয়েরা রয়েছে, অনেক লোকরা রয়েছে, যা অনেক ছেলেরা রয়েছে, এমনকি মহিলারাও রয়েছে, তারা কিন্তু ভিন রাজ্যে গিয়ে কাজ করেন পয়সার জন্য, পেটের দায়ে কিন্তু তারা ভিন রাজ্যে যাচ্ছেন। এবং এই নাবালক দুইজনই কিন্তু সেখানে কিন্তু গিয়েছে, কিন্তু ভিন রাজ্যে ভিন জেলাতে কিন্তু কাজ করতে গিয়েছে। সেখানকার এলাকারই লোক কিন্তু তাদেরকে নিয়ে গিয়েছিল কাজের জন্য, এবং সেখানে কিন্তু কারখানাতে সেখানে তারা কাজ করছে। এবং যেহেতু মাস পড়ে যাওয়ার পরে কিন্তু 1.5 মাস পেরিয়ে গেলে তারা টাকা চায় বলে তারপরে কিন্তু তাকে কিন্তু এই শাস্তি দেওয়া হয়, এমনটা কিন্তু পরিবারের লোকরা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে টাকা চাওয়ার জন্য কিন্তু পরবর্তীতে মোবাইল চুরি অপবাদে কিন্তু তাকে এইভাবে নির্মমভাবে কিন্তু শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী থেকে শুরু করে পরিবারের লোকেরাও কিন্তু সে কোনোভাবে মেনে নিতে পারছেন না। পাশাপাশি কিন্তু এই এতদিন 3 দিন পেরিয়ে গেলেও দুই জায়গায়, অর্থাৎ হচ্ছে ইসলামপুর এবং কলকাতাতে 2 জায়গাও সেখানে মিসিং ডায়েরি করার পরও বা অভিযুক্তর বিরুদ্ধে যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেই নিয়েও কিন্তু কোনো হেলদোল নেই পুলিশ প্রশাসনের, এমনটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু পরিবারের লোকেরা, পরিবারের বাবা, নাবালকের বাবা মা কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন, এমনকি প্রতিবেশীরা জানিয়েছেন। সব মিলিয়ে যে এই যে ভিন রাজ্যে বা ভিন জেলাতে কাজ করতে গিয়ে যে এখনো পর্যন্ত যে তারা যে নিরাপদে আছে বা থাকে সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেছেন যে ভিন রাজ্যে গেলেও বা ভিন জেলাতে গেলেও কিন্তু তারা কিন্তু নিরাপদ নয়, যার প্রমাণ তার সাপেক্ষ এই ইসলামপুরের এই নাবালকের। বেশ নন্দদুলাল, পরবর্তীতে আরো অনেক আপডেট নেব, আপাতত ধন্যবাদ জানাই। এবং এক্ষেত্রে দেখুন, রবীন্দ্রনগর থানার পুলিশ তারা ইতিমধ্যেই রওনা দিয়েছে। ঘটনার দিন কারখানায় যে ধৃত 2 জন ছিল তারা ছাড়াও আরো অনেকেই ছিল এমনটাই জানা যাচ্ছে, এবং যেই 2 জনকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ তৌহিদ আলম এবং মোস্তাফা কামাল, তাদের বয়ানে রীতিমতো অসঙ্গতি মিলেছে। এবং যেমনটা জানা যাচ্ছে, ইসলামপুরে রওনা হয়েছেন রবীন্দ্রনগর থানার পুলিশ।
এবং মারধরের পর কোথায় গেল সেই নাবালক, এ বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ধৃত দুজন, অর্থাৎ আবারও বলছি তৌহিদ আলম এবং মোস্তাফা কামাল, তাদের বয়ানের রীতিমতো অসঙ্গতি মিলেছে এবং দুজনকে 14 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানাতে চলেছে পুলিশ, এমনটাই তথ্য উঠে আসছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে যেমন হাড়হিম করা এই ঘটনা, গা শিউড়ে ওঠার মতন এই ঘটনা, যেভাবে ইলেকট্রিক শক দেওয়া হয়, মারধর করা হয় এই নাবালককে, এবং সেখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠছে যে স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে আসার পরেও শিশু শ্রম থেকে শুরু করে শিশু নির্যাতন, বিভিন্ন বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে নাবালকদের দিয়ে কারখানায় কাজ করানো হচ্ছে। এই কারখানায় কি শুধুমাত্র ওই নাবালকই কাজ করতো, নাকি আরও নাবালক শ্রমিককে দিয়ে কাজ করানো হয় ওই কারখানায়, এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ ইসলামপুরের এই নাবালকের ঘটনা কিন্তু রাজ্য রাজনীতিতে তথা গোটা রাজ্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। এবং এখান থেকে দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে। ভিন জেলায়, একদিকে যেমন ভিন জেলায় গিয়ে এই ধরনের পরিণতি নাবালকের, ঠিক তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবর, যেখানে ভিন রাজ্যে গিয়েও নাবালকদের রীতিমতো শোষণ, তাদের অত্যাচারিত শোষিত হতে হচ্ছে। হাড়হিম করা ঘটনা, গা শিউড়ে ওঠার মতন ঘটনা, এবং ইসলামপুরের নাবালককে রীতিমতো অত্যাচারিত হতে হচ্ছে কোথায়? মহেশতলায়, সেখানকার কারখানায়। কিন্তু এখানেই শেষ নয়, এরকম আরও ছবি আছে। ভিন রাজ্যে গিয়েও নাবালকদের রীতিমতো শোষিত, নিপীড়িত, অত্যাচারিত হতে হচ্ছে। কালনার এক নাবালক রাজকোটে যায় এবং সেই নাবালককেও রীতিমতো তার বিরুদ্ধে উঠছে খাবার নষ্ট করার অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে রীতিমতো অত্যাচার করা হয়। কালনার ওই বালককে মারধর করা হয় এতটাই যে হাঁটা চলা করার মতন অবস্থায় ছিল না ওই নাবালক। অন্যের সহায়তায় কোনো ক্রমে হাওড়া স্টেশনে এসে পৌঁছে বাড়ি ফেরে ওই নাবালক। এবং যেমনটা জানা যাচ্ছে, যে তথ্য উঠে আসছে যে পারিবারিক অনটন, অর্থাৎ কোথাও একটা গিয়ে, যেমনটা আমরা জানলাম ইসলামপুরের ঘটনা, সেখানেও আর্থসামাজিক পরিস্থিতি একটা বড় কারণ, যেখানে নাবালকদের বারবার পাঠাতে হচ্ছে ভিন জেলায় বা ভিন রাজ্যে কাজের স্বার্থে, দুটো পয়সা রোজগার করার স্বার্থে, পরিবারের পাশে দাঁড়ানোর স্বার্থে। এবং এখানেও পারিবারিক অনটন অন্যতম মূল কারণ, এবং সেই কারণেই ভিন রাজ্যে পাঠাতে হয়, রাজকোটে পাঠাতে হয় কালনার এই নাবালককে, এবং সেখানে গিয়ে তার বিরুদ্ধে খাবার নষ্টের অভিযোগ উঠছে। এবং আবারও একটা ঘটনা, যেমনটা বলছিলাম, ওই যে প্রবাদ কথা, লঘু পাপে গুরুদণ্ড, এবং সেই ছবিরই প্রতিফলন এখানেও দেখা গিয়েছে। তাকে এতটাই মারধর করা হয় যে শেষ পর্যন্ত সে কিনা হাঁটা চলার অবস্থাতে পর্যন্ত ছিল না, এবং সহায়তা নিয়ে তাকে হাওড়া স্টেশনে আসতে হয়, সেখান থেকে বাড়ি ফেরে সে, এমনটাই জানা যাচ্ছে। এবং এই 2 বছর আগে রাজকোটের শিকারপুরে কাজে গিয়েছিল ওই নাবালক, এই তথ্য উঠে আসছে, এবং সেখানেই মালিক তাকে রীতিমতো অত্যাচার করত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরূপ। যেমনটা জানা যাচ্ছে, এখানেও নাবালককে অত্যাচারের ঘটনা, পারিবারিক অনটনের বিষয়ে উঠে আসছে। আর কি তথ্য? দেখো, তোমায় যেটা বলি যে কালনার একটা প্রত্যন্ত গ্রাম, সেই প্রত্যন্ত গ্রামের দরিদ্র কৃষক পরিবারের এই ছেলেকে, নাবালক ছেলেকে তারা কাজে পাঠিয়েছিল অভাবের তাড়নায়। এই অভাবের তাড়নায় মাত্র 10-11 বছরের একটা ছেলেকে তাকে পাঠিয়েছিল, বাধ্য হয়ে, সংসার চলে না, 3000 টাকা দেবে এমনটাই কথা ছিল মালিক পক্ষের। তাকে রাজকোটে পাঠানো হয়েছিল, এবং রাজকোটে সে নকল সোনার কাজ শিখছিল, এবং তাকে প্রতিদিনই মারধর করা হতো নানা অছিলায়। এবং যেটা জানা যায়, প্রতিদিনই তাকে মারধর করা হতো, এমনকি ফোন পর্যন্ত তাকে দেওয়া হতো না বাড়ির লোকের সাথে কথা বলার। এরকমভাবে দীর্ঘদিন, প্রায় 1 বছর ধরে তার উপর এই অকথ্য অত্যাচার চলে। যখন সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে গত 3-4 দিন আগে, তখন ওই এলাকারই একটি ছেলের সাহায্যে হাওড়া স্টেশন পর্যন্ত তাকে পৌঁছে দেয়। তারপরে কোনো ক্রমে সে তার গ্রামে ফিরেছে। জানা গেছে তার গ্রামের পাশেই শিকারপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামেরই এক ব্যক্তি, তিনি রাজকোটে এই নকল সোনার কারখানা তার আছে, সেখানেই তাকে নিয়ে গিয়েছিল। পুলিশ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তদন্ত শুরু করেছে। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আজকে কালনা হাসপাতালে কিছুক্ষণ আগে প্রায় 2:30-3টে নাগাদ যান এবং সমস্ত আশ্বাস দিয়েছেন, এবং পুলিশকেও বলেছেন ব্যাপারটা খতিয়ে দেখার জন্যে। এখন প্রশ্ন উঠছে, এই পরিযায়ী শ্রমিক আমরা যেতে দেখেছি, কিন্তু এই এত বাচ্চা, এত নাবালক ছেলেদেরও আজকে যেতে হচ্ছে, তাহলে শিশু শ্রম একটা সব জায়গাতেই রয়েছে, যেমন পশ্চিমবঙ্গেতেও রয়েছে এবং রাজকোটেও রয়েছে। বিভিন্ন জায়গায় শিশু শ্রমের বলি হচ্ছে কিন্তু এই ছোট ছোট বাচ্চা ছেলেরা।
বেশ অরূপ, সঙ্গে থাকো এবং এ বিষয়ে পরিবারের সদস্যরা ওই নাবালকের মা বাবা তারা কি বলছেন শোনাবো। কি কাজে গিয়েছিল? সিডি বলছে কি হয়েছে সেখানে? যে ওখানে মেরেছে বাচ্চাটাকে, কারা মারধর করেছে? মালিকে কেন? দুটো ভাতের জন্য মেরেছে, নষ্ট করেছে বলে বাচ্চাটা। কি দিয়ে মেরেছে? রড দিয়ে আর ছাঁকা দিয়েছে, ভুট্টে দিয়ে ইয়ে করে দিয়েছে বাচ্চাটাকে। এবার আমার চারটা বাচ্চা বললো আমি খাওয়াতে পারছি না, একটা মানুষ খাটিয়ে বলে তাদের জন্য আমার এমনিতেই আমার হাত মাথা বলে তাদের জন্য আমি বাচ্চা দিয়েছি, খাটতে পারি না, কী করবো অবকাশ তার বলে। তো বললো যে নিজের ছেলের মতন করে রাখবো, আমাকে ছেলেরা পাঠাও, যে আমি পাঠিয়েছি, বললো নিজের যেরকম ছেলের মতন করে রাখবো, নিয়ে যে এরকম মারধর করে দেবে। আমরাও জানি না যে মারধর করে দেবে ছেলেটাকে। প্রতিদিন রবিবার করে ফোন করে, বাবা ভালো আছিস? বললো হ্যাঁ ভালো আছি। এবার তো মালিক পাশে দাঁড়িয়ে থাকে, এবার তো সত্য কথা বলতে পারে না, এই যে এরকম মারধর করে। এবার যদি বলে ফেলে যদি মারে, ওই জন্য সত্য কথা বলতে পারে না। যে ওইখান থেকে একটা ছেলে আসছিল, ওই ছেলেটার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। মালিক পাঠিয়েছে না ও নিজে চলে এসেছে? মালিক পাঠিয়েছে। ওই নাবালকের পরিবারের সদস্যদের অর্থাৎ মা বাবার প্রতিক্রিয়া তো শোনালাম। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এ বিষয়ে তিনি কি বলছেন শোনাবো। একটা খবর পেলাম যে গুজরাটে রাজকোটে আমাদের সুলতানপুরে একটি বাচ্চা ছেলেকে হয়তো প্রলোভন লোভেই সোনার কাজে পাঠিয়েছে। মা বলছে ওই বেশি ভাত খেতে চেয়েছিল বলে অপরাধে ওকে নির্মমভাবে প্রহার করা হয়। সেটাই বিষয়টা কেমন আছে দেখতেছিলাম। খুবই বাচ্চা ছেলে, খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা। মাকেও প্রশ্ন করেছিলাম যে বাচ্চাটাকে আপনি পাঠালেন কেন। এই ধরনের হাড়হিম করা শিউরে ওঠার ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ থাকতে পারে এ বিষয়ে মনোবিদ গার্গী সাধুকা এবং অর্থনীতিবিদ ও মহানন্দা কাঞ্জুলাল তাদের কি প্রতিক্রিয়া শোনাবো। হ্যাঁ, আমাদের এখন যেটা সময় এসেছে যে অনেক ধৈর্য ধরে কাজ করতে তো হবে, কারণ নিজের মনে হলে এবং কিছু লোক একসঙ্গে জড়ো হয়ে সবাইকে যেটা আমরা বলি যে ওই রকম ধরনের অ্যাগ্রেসিভ কাজ করতে উৎসাহ দিয়ে একটা কিছু করে ফেললাম, আমাদের থেকে দুর্বল বলে সেখানে করার চেষ্টা করলাম। তো সেখানের এই যে ধরুন এই ব্যবহার থেকে তো সরে আসার সময় হয়েছে। আর এটা তো এইভাবেই হয় যে কেউ একজন কাউকে 2-3 জন মিলে। শিশু শ্রম বাড়ছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। স্বাধীনতার 71 বছর পরে আমরা শিশু শ্রমটা বন্ধ করতে পারিনি, যদিও আইন আছে, সবই আছে। এটা বাড়ার কারণ হচ্ছে আমরা শিশুদের প্রপার শিক্ষা এবং পুষ্টি এগুলো দিতে পারছি না, এবং এখনো শিশু অপুষ্টিতেও ভারতবর্ষের স্থান সারা পৃথিবীর মধ্যে খুবই নিচের দিকে। এবং শিশু শ্রম বাড়ার ফলে হচ্ছে যে প্রথমত তারা কাজে যোগ্য হওয়ার আগেই কাজে ঢুকতে বাধ্য হচ্ছে। দ্বিতীয়ত তারা কাজে কেন যাচ্ছে, কারণ হচ্ছে তাদের পরিবারও তাদের তৈরি হওয়ার মতো সময় দিতে পারছে না, অর্থাৎ পরিবারেরও কেউ ঠিকমতো কাজকর্ম করে না, সেজন্য তারা বাধ্য হচ্ছে। এবং অবশ্যই তারা অত্যাচারিত এবং নিগৃহীত হবেই, কারণ সব মানুষের মধ্যে সমাজে এখন এমন অস্থিরতা যে একটু ক্ষমতা থাকলেই সে অন্য লোককে মানে অত্যাচার। স্বাধীনতার 75 বছর তো অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারপরেও এ ধরনের শিশু শ্রম, শিশু নির্যাতনের ঘটনা যেন অনেকগুলো প্রশ্ন তুলছে। আমাদের অবস্থান কোথায় সেই বিষয়কে কেন্দ্র করে এই প্রশ্ন রেখে শেষ করছি 4টে 24 তবে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।